হ্যালো এসএসসি, আশা করি আমরা সকলে ভালো আছি। আমরা আজকে বুর পরমাণু মডেল সম্পর্কে একটু জানার চেষ্টা করব। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তো আমরা বিগত ক্লাসগুলোতে রাদারফোর্ড পরমাণু সম্পর্কে একটু জানার চেষ্টা করেছি এবং রাদারফোর্ড পরমাণু মডেলের যদি আমরা একটু মেমোরাইজ করার চেষ্টা করি, যে উনি বলেছিলেন যে পরমাণুর কেন্দ্রে একটা ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস থাকে এবং বাইরের দিকে ইলেকট্রন ঘুরে এবং পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা এবং সম্পূর্ণ ভর হচ্ছে তার কেন্দ্রে পুঞ্জীভূত থাকে। কেন পুঞ্জীভূত থাকে? কারণ যে ইলেকট্রনের ভর আমরা প্রোটনের তুলনায় যদি আমরা ধরি প্রোটনকে 1 গ্রাম যদি ধরি, তাহলে ওই 1 গ্রামকে যদি আপনি 1840 দিয়ে যদি ভাগ করেন, তাহলে যতটুকু আপনি পাবেন ততটুকু হচ্ছে ইলেকট্রনের ভর। অর্থাৎ প্রোটনের তুলনায় ইলেকট্রনের ভরকে খুবই নগণ্য ধরা হয়। এজন্য আমরা বলতে পারি যে ইলেকট্রনের ভর না ধরলেই আমাদের চলে। এই জন্য সমস্ত ভর তার কেন্দ্রে যে প্রোটন থাকে, প্রোটনের ভর এবং নিউট্রনের ভরকেই কল্পনা করা হয়। যাই হোক, আমরা রাদারফোর্ডের যে সীমাবদ্ধতা আছে বা ত্রুটিগুলো আছে, আমরা সেই রাদারফোর্ডের ত্রুটিগুলো থেকে বা এই ত্রুটিগুলোকে কাজে নিয়ে 1913 সালে নিলস বোর উনি উনার সেই পরমাণুর মডেলটি প্রস্তাবনা করেন। তাকে নিলস বোর পরমাণু মডেল সম্পর্কে বলে। আমরা আজকে সেই নিলস বোর পরমাণু মডেল সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে কিঞ্চিত বলি যে এই পাঠে কিছু ম্যাথামেটিক্যাল টার্ম আছে বা গাণিতিক কিছু বিষয় আছে। সেই বিষয়গুলো হলো গিয়ে আমরা পরবর্তীতে এগুলো আনবো। তবে আপনাদেরকে বলে দেই, এই যে পরমাণু মধ্যে থাকা যে 3টি কণা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তাদের যে ভর সংখ্যা, তাদের যে ভর, তাদের যে চার্জের যে মান, এগুলা কিন্তু আপনারা একটু মনে রাখবেন। সেগুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বলা যায় না জ্ঞানমূলকেও সেগুলো আসতে পারে। অতএব এই মানগুলো কিন্তু আপনারা মনে রাখবেন এবং গাণিতিক যেমন পরমাণু নির্ণয় সম্পর্কে যে অঙ্কগুলো আছে বা যে ম্যাথ গুলো আছে, ওগুলোতে কিন্তু ওগুলো কাজে লাগবে। অতএব আপনারা এগুলো শিখে রাখবেন বা এগুলা মনে রাখবেন। এবারের এই এসএসসি পরীক্ষাতেও কিন্তু এগুলো থেকে আসছিল। তো যাই হোক, আমরা যাই বোর পরমাণু মডেল সম্পর্কে একটু আমরা বলার চেষ্টা করি। তো শুরুতেই বলে রাখি যে রাদারফোর্ডের যে সীমাবদ্ধতা আছে সেগুলোকে সংশোধন করেই বোর পরমাণু মডেলটি প্রস্তাবিত হয়। তো বোর পরমাণু মডেল সম্পর্কে আমরা সর্বপ্রথম জানি যে রাদারফোর্ড বলেছিলেন যে একটা পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরে, কিন্তু কিভাবে ঘুরে সেটা তার নির্দিষ্ট কক্ষপথ সম্পর্কে কিন্তু বলেননি। উনি বলছেন শুধু ঘুরে। তো এই জায়গাতে নিলস বোর সাফল্যতা লাভ করেন এবং উনি বলেন যে একটা কেন্দ্রের মধ্যে ধনাত্মক চার্জ থাকবে এবং বাইরের দিকে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন থাকবে এবং ঘুরবে। এবং কিভাবে ঘুরবে? বৃত্তাকার পথে ঘুরবে। অর্থাৎ আমরা নিলস বোর যে পরমাণু মডেল আছে সেটা থেকে আমরা জানতে পারি যে ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে আবর্তিত হবে। অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বৃত্তাকার পথে আবর্তিত হবে এবং এই যে নির্দিষ্ট অনুমোদিত যে কক্ষপথগুলো আছে, বা উনি বলছেন যে নিউক্লিয়াস থেকে এই কক্ষপথের একটা নির্দিষ্ট দূরত্ব থাকে, বা উনি যতগুলোই কক্ষপথ থাকুক না কেন নিউক্লিয়াস থেকে তার একটা নির্দিষ্ট দূরত্ব থাকে। ঠিক আছে? অর্থাৎ একটা নির্দিষ্ট ব্যাসার্ধের পথ থাকে এবং বৃত্তাকার পথ, যে পথে কিনা না ইলেকট্রন ঘুরে আবর্তন করে, এবং এই পথগুলো হচ্ছে বৃত্তাকার। এবং এই প্রত্যেকটা পথকে উনি বলছেন যে এগুলা হচ্ছে কক্ষপথ বা অরবিট, বা আমরা কি বলতে পারি, হ্যাঁ অরবিট, কক্ষপথ, এগুলা হিসাবে আমরা বলতে পারি, বা স্থিতিশীল শক্তি স্তর বা স্থিতি কক্ষপথ হিসাবে আমরা বলতে পারি। তো এই যে প্রত্যেকটা কক্ষপথ, এগুলোকে উনি এন দ্বারা প্রকাশ করেছেন। অর্থাৎ এখানে এন মানে হচ্ছে প্রথম 1 2 3 এইভাবে যদি আমরা যাই, এগুলো হচ্ছে কক্ষপথের সংখ্যা। যেখানে প্রথম কক্ষপথকে আমরা বলতে পারি কে, তারপর এল, তারপর এম, এইভাবে আমরা এন, এইভাবে আমরা বলতে পারি কক্ষপথগুলোকে। তো আমরা বুঝতে পারলাম যে প্রথম যে নিলস বোরের প্রস্তাবনা সেটা হচ্ছে কক্ষপথ সম্পর্কিত, এবং তারপরেরটা হচ্ছে যে বোর পরমাণু মডেলে ইলেকট্রনের যে কৌণিক ভর সম্পর্কিত উনি কিছু বক্তব্য পেশ করেন।
কৌণিক ভর বলতে বোঝাচ্ছে যে, মনে করুন কৌণিক ভর কি, কৌণিক ভর হচ্ছে একটা অক্ষের সাপেক্ষে যখন কোনো একটা বস্তুর ঘূর্ণমান গতি, সেটাই মূলত হচ্ছে কৌণিক ভরবেগ বা কৌণিক গতিটা। তো এখানে আমরা জানি যে কেন্দ্রে যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা ঘুরে, তো এই যে ঘুরে তার একটা কিন্তু কৌণিক ভর আছে। তো সেই কৌণিক ভরবেগটা কি, আমরা তার গাণিতিক যে বিষয়টি উনি প্রস্তাব করেন সেটা হচ্ছে mvr/NH2π। এটা হচ্ছে কৌণিক ভরবেগের সম্পর্কিত যে মতবাদ। তো এইখানে এই সূত্রটা আমরা শিখে রাখতে পারি, এই সূত্রে কিন্তু অঙ্ক আছে এবং এই এমসিকিউ কিন্তু আসে প্রায় সময় দেখা যায়। তো এইখানে এই যে এম, এম হচ্ছে ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভরটা কিন্তু লেখা আছে, আমরা ইলেকট্রনের ভরের সেটা আমরা জেনে নেব অবশ্যই, এবং আমরা এখানে লিখছি না, সেগুলো গাণিতিক টার্মে আমরা এগুলো অবশ্যই দেখাবো। তারপর হচ্ছে বি হচ্ছে কি, বি হচ্ছে যে ওই যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনের ব্যাগ, বা যে ইলেকট্রনটাকে আমরা ধরবো ঘূর্ণায়মানরত সেই ইলেকট্রনের ব্যাগ। তারপর এখানে আর হচ্ছে যে কক্ষপথে আমরা কল্পনা করব নিউক্লিয়াস থেকে ওই কক্ষপথের যে দূরত্বটুকু বা ব্যাসার্ধ সেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। তারপর হচ্ছে কি এইচ, এইচ হচ্ছে গিয়ে প্লাঙ্কের ধ্রুবক, সেটা হচ্ছে একটা ধ্রুবক মান, সেটাও কিন্তু আমরা মনে রাখার চেষ্টা করব। তারপর হচ্ছে এখানে এন, এন হচ্ছে ওই প্রধান কোয়ান্টাম সংখ্যা, যে কক্ষপথটা আমরা বিবেচনা করব সেই কক্ষপথের সংখ্যাটুকু। তারপর এখানে 2π, এগুলো হচ্ছে আমাদের ধ্রুবপদ, যেখানে পাই এর একটা নির্দিষ্ট মান থাকে, আমরা জানি 3.1416। আর যাই হোক, এটা হচ্ছে গিয়ে নিলস বোরের কৌণিক মতবাদ সম্পর্কিত যে প্রস্তাবনা, অর্থাৎ যখন কিনা না নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে এভাবে ইলেকট্রন ঘুরে, তখন তার যে কৌণিক বেগ, একটা বেগ হয়, সেই সম্পর্কিত উনি একটি মতবাদ দিয়েছেন। তো এটা দিয়ে আমরা তার এই যে এই মানগুলো মনে রাখবে। এবারের পরীক্ষাতে কিন্তু প্লাঙ্কের ধ্রুবক থেকে কিন্তু একটা এমসিকিউ এসেছিল, অতএব এগুলা মানগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, বা কোনটা কি সেটা আমাদের জেনে রাখতে হবে। তারপরে নিলস বোর উনি কিন্তু একটা ইলেকট্রনের কৌণিক ভর সম্পর্কিত মতবাদ দেন, যেটা কিনা না রাদারফোর্ড পরমাণু মডেল থেকে আমরা যেটা পাইনি। তারপর হচ্ছে গিয়ে যে এই যে নিলস বোরের পরমাণু মডেল অনুসারে যে নিউক্লিয়াসটা আছে, এবং প্রত্যেক কক্ষপথ কিন্তু স্থির স্থির থাকে। কেন স্থির? এভাবেই থাকে যে যখন কিনা না ইলেকট্রন এইভাবে তার নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, তখন তার কিন্তু কোনো শক্তি ক্ষয় কিংবা শক্তি বৃদ্ধি এরকম কোনো কিছু হয় না, ঠিক আছে। কিন্তু যখন কিনা না একটি ইলেকট্রন তার উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবে, তখন সে শক্তি বিকিরণ করবে, অর্থাৎ সে শক্তি ছাড়বে। ধরেন একজন বড় লোক, সে গরিব হবে। কিভাবে সে গরিব হবে? সে যদি তার টাকার অপচয় করে তবেই সে গরিব হবে। তো আমরা এইভাবে বুঝতে পারি, যখন কিনা না সেই ইলেকট্রনটি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাওয়ার জন্য চেষ্টা করবে, তখন সে শক্তি এভাবে ছাড়বে, এবং সেটাই হচ্ছে বিকিরণ। এবং এই বিকিরণে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেলে তার শক্তি বিকিরণ করবে, আর নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে তার শক্তি শোষণ হবে, অর্থাৎ সে শক্তি গ্রহণ করবে। অবশ্যই আমরা যদি কোনো বহুতল তালা ভবনে উঠতে চাই, আমাদের অবশ্যই শক্তির প্রয়োজন হবে বা শক্তি গ্রহণের প্রয়োজন হবে, তবেই কি আমরা উঠতে পারবো। তো ঠিক তেমনি আমরা মনে রাখতে পারি যে সে যখন কিনা না নিম্ন কক্ষপথ থেকে তার উপরে কক্ষপথে যাবে, তখন সে শক্তি শোষণ করবে। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে বুর পরমাণু মডেল অনুসারে উনি বলছেন যে পরমাণু যখন কিনা না ধাপান্তরের বিষয়টা আসবে, তখন এইভাবে ইলেকট্রন শক্তি শোষণ এবং বিকিরণ করবে। তো এই যে শক্তি শোষণ বা বিকিরণ করবে, তার একটা কিন্তু পরিমাপ আছে। আমরা যখন কিনা না কোয়ান্টাম রসায়ন কিংবা তার উচ্চতর বিষয়ে যাব, তখন এগুলা নিয়ে আরো অনেক গাণিতিক বিষয় আছে, সেগুলো আমরা জানবো। তবে শুধু আমাদের বইয়ে যতটুকু আছে আমরা এতটুকু জানার চেষ্টা করি, যে এই যে শক্তি যাবে তার পরিমাপটা কি। তার পরিমাপটা হচ্ছে কি, যে তার পরিমাপটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যেটা এইচ দ্বারা প্রকাশ করা হয়, এবং হচ্ছে ভি, ভি হচ্ছে কম্পাঙ্ক, তো এইটা দ্বারা প্রকাশ করা হয়। তো এইটাকে আমরা আবার এইভাবে লিখতে পারি যে ভি সমান সমান, আমরা এটা এইভাবেও লিখতে পারি, অর্থাৎ আমরা
বি সমান সমান সি বাই ল্যামডা, যেখানে বি হচ্ছে কম্পাঙ্ক, সি হচ্ছে আলোর বেগ এবং ল্যামডা হচ্ছে তরঙ্গ সংখ্যা। তো এই পরিমাপে সেই শক্তিটা বেরিত হয় বা এই শক্তিটা আমরা বিকিরণ শক্তিটা পেয়ে থাকি। এবং এই যে বিকিরণ যে শক্তিটা হয়, যেমন এই যে শক্তি সে বিকৃত করলো, আর এই বিকৃত শক্তিকে যদি আমরা বিশ্লেষণ করি, এখান থেকে আমরা বিভিন্ন পারমাণবিক বর্ণালী পেতে পারি। আপনারা জানেন যে প্রিজম কিন্তু সাদা আলোকে প্রায় সাদা আলোকে সে কিন্তু 7টি রঙে বিভিন্ন রঙে সে দেখাতে পারে, ঠিক আছে। তো এইভাবে তার ওই পারমাণবিক বর্ণালী পাওয়া যায়। অর্থাৎ নিলস বোর যে পরমাণুর মডেলটি পেশ করেছেন, এখান থেকে আমরা পরমাণুর বর্ণালী সম্পর্কেও ধারণা পেতে পারি। তো এই হচ্ছে মূলত নিলস বোর যে পরমাণুর মডেলটা প্রস্তাবনা করেন, সেটা হচ্ছে রাদারফোর্ড মডেলের যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলো নিয়ে উনি সফলতা লাভ করেন। উনি কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলে কিন্তু আমরা যে ধাপান্তরের বিষয়টা সেটাও জানতে পারিনি, তারপর হচ্ছে যে পারমাণবিক বর্ণালী সেটাও জানতে পারিনি, তারপর উনি যে বলেছিলেন যে ঘুরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঘুরে, কিন্তু কক্ষপথ সম্পর্কে উনি কোনো আইডিয়া দিতে পারেননি। এইটাই হচ্ছে গিয়ে নিলস বোর পরমাণু মডেল এবং নিলস বোর পরমাণু মডেলের সফলতা। এবার আমরা তার কিছু সীমাবদ্ধতা একটু জানার চেষ্টা করি। যেভাবে সফলতাও আছে ঠিক তেমনি সীমাবদ্ধতাও আছে। আমরা একটু সীমাবদ্ধতা গুলো জানার চেষ্টা করি। তো বোর পরমাণুর মডেলের সীমাবদ্ধতা হচ্ছে যে একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী সম্পর্কে ধারণা দিতে পারে বা পারমাণবিক বর্ণালী সম্পর্কে বিশ্লেষণ দিতে পারে, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণনা দিতে পারেনি। এটা হচ্ছে নিলস বোরের সীমাবদ্ধতা। অর্থাৎ আমরা জানি পর্যায় সারণীতে 118টি মৌল রয়েছে, তার মধ্যে একটি ইলেকট্রন আছে হাইড্রোজেনের একটি ইলেকট্রন আছে। অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক বর্ণালী সম্পর্কে সে ধারণা দিতে পারবে। তাহলে প্রশ্ন হলো, একাধিক ইলেকট্রন পরমাণু সম্পর্কিত তাদের কি পারমাণবিক বর্ণালীর ধারণা দিতে পারবে না? উত্তর হচ্ছে না। এখন যদি আয়ন হয়, যেমন আমরা লিথিয়াম 2+ আয়নের কথা চিন্তা করি, তার ক্ষেত্রে কিন্তু সে দিতে পারবে, কারণ এখানে লিথিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করে, যার জন্য সে লিথিয়াম 2+ আয়নে পরিণত হয়, এবং লিথিয়াম 2+ আয়নের মধ্যে একটি মাত্র ইলেকট্রন আছে, কারণ 2টা ইলেকট্রন ত্যাগ করে সে কিন্তু 2+ আয়নে পরিণত হয়েছে। অতএব লিথিয়ামের ক্ষেত্রে দিতে পারবে। ঠিক এইভাবে যখন কিনা না একটি ইলেকট্রন বিশিষ্ট কোনো পরমাণু থাকবে, তার ক্ষেত্রে কিন্তু এই বোর পরমাণুর মডেলের পারমাণবিক বর্ণালী দিতে পারবে, কিন্তু একাধিক পরমাণু দিতে পারবে না। এটা হচ্ছে কি একটা সীমাবদ্ধতা। এবং দ্বিতীয় সীমাবদ্ধতা হচ্ছে যে রাদারফোর্ড পরমাণু মডেলের শক্তি শোষণ বিকিরণ সম্পর্কে আমরা পাইনি, কিন্তু যেহেতু বোর পরমাণু মডেলে আমরা সেই শক্তি শোষণ বিকিরণ সম্পর্কে পেয়েছি, ওই জায়গাতে কি হয়েছে, ওই জায়গাতে দেখা গেছে যে ওই পারমাণবিক বর্ণালীগুলো সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর ভাবে বিভাজিত হতে পারে, যেটা আমরা উচ্চতর ক্লাসে জানতে পারবো জিমেন প্রভাব হিসাবে, যেটা কিনা না চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে যে পারমাণবিক এক বিশিষ্ট ইলেকট্রন যে আছে তার যে বর্ণালী আমরা পাই, সেটাতে আরো সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর আমরা বর্ণালী পেতে সক্ষম হই, যেটা জিমেন প্রভাবের মাধ্যমে বা এই উচ্চতর যে শ্রেণীতে আমরা সেগুলো জানতে পারবো। চৌম্বক ক্ষেত্রের প্রভাবে সেগুলো আরো সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর চৌম্বক বর্ণালী হিসাবে আমরা পেয়ে থাকি। তো এইটা কিন্তু বোর পরমাণু মডেলে উনি ব্যাখ্যা করতে পারেননি। এটা হচ্ছে উনার একটা সীমাবদ্ধতা। এবং আরেকটি সীমাবদ্ধতা হচ্ছে যে পরমাণু বলছেন যে উনি একটা নির্দিষ্ট কক্ষপথে একটা নির্দিষ্ট ব্যাসার্ধে বৃত্তাকার কক্ষপথে ঘুরে, কিন্তু পরবর্তীতে জানা গেছে যে এগুলো সে উপবৃত্তাকার পথেও কিন্তু পরিক্রমণ করতে পারে। অর্থাৎ ইলেকট্রন উপবৃত্তাকার পথে, অর্থাৎ বৃত্তাকার পথে তো ঘুরে, ঠিক আছে, কিন্তু উপবৃত্তাকার পথেও এভাবে ঘুরতে পারে। তো এইটা হচ্ছে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। তো এই বোর পরমাণু মডেল থেকে এই যে অনেকগুলো প্রশ্ন আসে, রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলের যে পার্থক্য কিংবা সীমাবদ্ধতা কিংবা প্রস্তাবনা, এগুলো কিন্তু অনেক সময় আমাদের সৃজনশীল প্রশ্নে আসে। কেন আসে? কারণ এই পার্টটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ রসায়ন
এর মূল ভিত্তি হচ্ছে এই অধ্যায়টুকু, কারণ এইখানে পরমাণু কিভাবে গঠিত হয়, পরমাণুর মডেল সম্পর্কে এগুলো বলা আছে। রসায়ন পড়তে গেলে আমাদের এগুলো ছাড়া পড়া যাবে না। অতএব এই মডেলগুলোর তুলনামূলক আলোচনা, বিশেষ করে রাদারফোর্ড পরমাণু এবং বুর পরমাণু মডেলের যে তুলনামূলক আলোচনা, এগুলো আমাদের জানতে হবে। সীমাবদ্ধতা, এগুলো আমাদের জানতে হবে। প্রায়ই পরীক্ষাতে এগুলো আসে এবং এই পার্ট থেকে কিন্তু এই যে এইরকম এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন দিতে পারে, যেগুলা দিয়ে বলতে পারে যে এগুলো কি আসলে বুর পরমাণু মডেল কাজ করে কিনা না, সেগুলো জানার জন্য এমসিকিউ প্রশ্ন থাকতে পারে। আমরা ধীরে ধীরে সেগুলো নিয়ে আসব। তো আজকের এইটুকুই হচ্ছে আমাদের বিষয়। আমরা বুর পরমাণু মডেল সম্পর্কে জেনেছি এবং বুর পরমাণু মডেল সম্পর্কে জানলাম। আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।